বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বিএনপি নেতা মির্জা আব্বাস, আমির খসরু ও সালাউদ্দিনের ছেলে সহ আরও 14 প্রার্থী নির্বাচন বয়কট। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে, তাদের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন ডাক্তার জাহিদ। গণহত্যা নির্দেশদাতাদের বিচারের দাবি। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, এ পর্যন্ত 70 জনের মৃত্যু, সুনামি সতর্কতা, ঝুঁকিতে বাংলাদেশ। ভবন নির্মাণের সতর্ক ও সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। বিহিত পূজার মধ্য দিয়ে মহানবমী শুরু, ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। বিজয়া দশমীতে দেবীর বিসর্জন কাল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিসিবি নির্বাচন প্রার্থিতা বাতিলের শেষ দিনে বড় চমক তামিম ইকবাল। আজ বুধবার শুরুতেই নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক এই অধিনায়ক। এরপর একে একে আরও 14 জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন, যারা পরিচালক হওয়ার দৌড়ে ছিলেন বেশ এগিয়ে। বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল আজ দুপুর 12টা পর্যন্ত। তার আগেই গতকাল মঙ্গলবার 15 ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আজ সকাল 10টা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হয়। প্রার্থীরা প্রত্যাহারের মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তামিমের পর বিএনপির 3 নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম। আর তাদের সঙ্গে রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান আসিফ রব্বানী, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল ও সিরাজউদ্দিন আলমগীর নির্বাচন বয়কট করেছেন। আগামী 6 অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে 25 পরিচালকের ভোটে হবে বিসিবির সভাপতি নির্বাচন। তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তারা সবাই তাদের জায়গা থেকে এভিভেট, তাদের ভোট ব্যাংকও ইজ ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে সেটা এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার থাকতে পারবো। আর সেকেন্ডলি আমি একটা জিনিস সবসময় বলছি, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটটা ডিজার্ভ করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না, বাট এখানে আরো অনেকেই আজকে উইথড্র করছেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করলেন। তাও 15 জন যদি আজকে করে থাকে, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার। অলমোস্ট 50% আপনাদের উইথড্র করে হয়েছে। সো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলস আপনাদের সঙ্গে কথা বলবো। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সহ 15 জনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনার কাছে কি খবর আছে সবশেষ? ভালো ছিল যে নির্বাচন একটা উচ্চমুখর পরিবেশে এবং লড়াগত নির্বাচন, মানে অনেক যারা ক্রিকেটার এবং সংগঠক তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আভাস পাওয়া গিয়েছিল। বিশেষ করে প্রেসিডেন্ট পদে যে আমিরুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল, এই দুজনের মধ্যে যে একটা লড়াই হবে সেই বিষয়ে বেশ একটা প্রথম থেকেই একটা ভালোতম উত্তাপ ছিল। কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখতে পারলাম যে আসলে যত দিন গড়ালো বিসিবির যে নির্বাচনের যে উত্তাপ সেটা কমে আসতে শুরু করলো। একটা সময় মানে যে যারা এখানে বিসিবির কাউন্সিলর হয়েছেন সেইখানেও আমরা দেখেছি যে আদালত বন্ধ করিয়েছে এই ব্যাপারগুলো। এবং কাউন্সিলরশিপের যে বিষয়টা দাঁড়াইছে, যেখানে 15টি ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে একটা আপত্তি ছিল, সেই আপত্তিগুলো পরবর্তীতে নির্বাচন কমিশন কাছে আপিল করার পরে সেই আপত্তিগুলো নির্বাচন কমিশন তাদের মঞ্জুর করেন এবং আপিল মঞ্জুর করার পরে দেখা গেছে যে আসলে ওই ক্লাবগুলোকে তারা এই বিসিবি কাউন্সিলরের যে নির্বাচনে তার জন্য সম্মতি দেওয়া হয়। বাট কিন্তু যেটা হয় যে এই বিষয়টা আদালতে যে ছিল, আদালতে বিচারাধীন থাকার কারণে আদালত গতকালকে আমরা জানি যে হাইকোর্ট সেই 15টি ক্লাবের বিষয়ে যে তাদের যে কাউন্সিলরশিপ এই বিষয়ে যে কার্যক্রম স্থগিত সেটা একটা নির্দেশনা দিয়েছে, যার প্রেক্ষিতে ওই ক্লাবগুলোর যে যারা কাউন্সিলর তারা
বিসিবিতে নির্বাচন অংশ নিতে পারছেন না। এবং তামিমের বিষয় যেটা হচ্ছে, তামিমের ওই যে 15টি ক্লাব, সেই 15টি ক্লাবের মধ্যে কিন্তু তামিমের ভোট সংখ্যা ছিল। এবং তামিম যদিও ওল্ড ইস্ট ক্লাবের প্রতিনিধি বা কাউন্সিল হিসেবে বিসিবিতে মনোনয়ন নিয়েছিলেন এবং পরিচালক পদে নির্বাচন করতে চাচ্ছিলেন, কিন্তু যখন গতকালকে এই বিষয়টা আসলো, তখন আসলে দেখা হলো যে এখানে আসলে তার তো ভোটের সংখ্যা কমে গেল। এবং অন্য যে ক্লাবগুলো যারা আছে, যারা এখানে বিসিবিতে নির্বাচন করছে, তাদের মধ্যে একটা মানে ষড়যন্ত্র বা একজনের অভিযোগ আসলো যে না, আসলে এই নির্বাচনটা ঠিক সুষ্ঠু হচ্ছে না। এই প্রেক্ষাপটে আজকে আমরা সকালে দেখতে পারলাম যে তামিম সহ 15টি ক্লাবের যারা নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন নিয়েছিলেন, তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। তামিম এরই মধ্যে প্রত্যাহার করে ফেলেছে এবং তাছাড়া আরো যে 14টি ক্লাবের তারাও পরিচালক পদ থেকে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অর্থাৎ 50 জন, গতকালকে পর্যন্ত আমরা 50 জন প্রার্থী পেয়েছিলাম পরিচালক পদে নির্বাচনের জন্য। তো সেখান থেকে যদি 15টি চলে যায়, তাহলে এখন হচ্ছে 35টি নির্বাচনের জন্য পরিচালক প্রার্থী আছেন পরিচালক পদে। কিছুক্ষণ পরে নির্বাচন। মানিক, আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডিএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তার আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। গণহত্যায় যারা আদেশ দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডিএম জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী হোক আর অতি উৎসাহী যে কেউ হোক, গণহত্যা যারা করেছে, যারা লুট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার হলে, অনুশোচনা করলে তাদের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল, এখনও আছে। এবং আমরা বিশ্বাস করি কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণের লেকে মাছের পোনা উন্মুক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন, এবং গণতন্ত্রের অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায়, এটা তো মানুষ প্রত্যাশা করে না। বিএনপি ও গণতন্ত্রের জন্য আন্দোলনকারী শক্তির যে ঐক্য হয়েছিল, সেই ঐক্য বজায় রেখে আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। টাইফুন রাগাসার আঘাত সামলে না উঠতেই শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপাইনে। এ পর্যন্ত অন্তত 70 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 100-র বেশি। ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে 6.9 মাত্রার শক্তিশালী ভূকম্পটি আঘাত হানে। এরপর 800-র বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে। গত 1 দশকের মধ্যে ফিলিপাইনের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভিসিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় 5 লাখের বেশি মানুষ এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের কাছে জনপ্রিয় সেবু ও লেইটে দ্বীপের উত্তরাঞ্চল। বাড়িঘর সহ শতবর্ষী একটি চার্চ ধসে পড়েছে। এই দুর্যোগের পরপরই কোস্টগার্ডের সহায়তায় উদ্ধারকর্মী এবং ডাক্তার ও নার্সের বহর ক্ষতিগ্রস্ত দ্বীপে পাঠানো হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই স্থানীয়ভাবে সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়। গেল 21 মাসে দেশের অভ্যন্তরে 18টি ভূকম্পন অনুভূত হওয়ায় বেশ ঝুঁকিতে বাংলাদেশও। বিশেষজ্ঞদের আশঙ্কা, 7 মাত্রার উপরে কম্পন হলেই ভূমি ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। বিপর্যয় এড়াতে নিয়ম মেনে ভবন নির্মাণের পাশাপাশি এখন থেকেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা করে অপসারণের জন্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। একই সাথে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।
প্রতি বছরই পার্শ্ববর্তী দেশগুলোতে একাধিক ভূমিকম্প সংঘটিত হয়, যেগুলোর কম্পন অনুভূত হয় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। তবে সম্প্রতি বেশ কিছু ভূমিকম্প হয়েছে যার উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ১৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। রাজধানীতে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। বিশেষজ্ঞরা বলছেন ৭ মাত্রার উপরে ভূমিকম্প হলে রাজধানী ঢাকা পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। যদি ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে অন্যান্য দেশের তুলনায়। কারণ হচ্ছে এখানে যে আমাদের বিল্ডিং, এখানে যে মানুষের ডেনসিটি, এখানে যে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু বিবেচনায় ক্ষয়ক্ষতি বেশি হবে। যেমন 7.8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হলো নেপালে। এই আর্থকোয়েকে কিন্তু দেখেন 7.8-এ নেপালে প্রায় 8,000 লোক মারা গেছে, কিন্তু বাংলাদেশে যদি এরকম একটা আর্থকোয়েক হয় আরো অনেক বেশি লোক মারা যাবে। এনফোর্সমেন্ট অফ বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা, এগুলো রাজুক একদমই প্রতিপালন করেনি এবং রাজুক নিজেও বলছে যে তার 70 থেকে 80% ভবনের বিভিন্ন ধরনের ভায়োলেশন আছে। এবং এই যে চোখের সামনে ফ্ল্যাট জোনগুলো ভরাট হয়ে গেল, সেখানে শয়ে ভবন তৈরি হলো, যে ভবনগুলো কোনোটা 10 তলা 12 তলা, বসিলার মতো এলাকাতে বেড়িবাঁধের ওপারে গিয়ে একটা পুরো নগর তৈরি হলো, রাজুক সেটা দেখতে পারলো না বা রাষ্ট্র দেখতে পারলো না। তাহলে সেসব এলাকাতে তো মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিগুলো রয়েই গেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি মানুষকে সচেতন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে বিল্ডিং কোড মেনে ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরির পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরের ক্ষেত্রে আমরা বিল্ডিং কোডে এখন যেটা আছে এটা 7 থেকে 7.5 মিনিটের আর্থকোয়েকের রেজিস্ট্যান্স, একটা শেকিং। এই লেভেলের ভূমিকম্প হলে এই শেকিংটা হবে। কারণ আগের বিল্ডিংগুলো যেগুলো ইম্পর্টেন্ট বিল্ডিং, এগুলো যদি আমি ওইভাবে রেট্রোফিট বলা হয় স্ট্রেংথেন করি, অথবা যেগুলো একের পুরাতন বিল্ডিংগুলো ভেঙে ফেলে আবার নতুন করে যদি এইভাবে ডিজাইন করে বিল্ডিং করি, তাহলে ক্ষয়ক্ষতি কমে যাবে। এটা একটা। আরেকটা মানুষকে সচেতন করতে হবে। স্ট্রাকচারালি সেফ ভবন নির্মাণ করা, কারণ হাউজিংয়েরও একটা শর্টেজ আছে, তাহলে এই ব্যালেন্সে যেতে হবে। আর এখন থেকে যে কোনো নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে বিল্ডিং কোডগুলো দরকার। আবার যদি ভূমিকম্প হয় তাহলে মানুষকে উদ্ধার করার জন্য তো ওপেন স্পেস লাগবে। তো ঢাকা শহরের ওপেন স্পেস তো নষ্ট হয়ে গেছে, দখল করে ফেলা হয়েছে। তাহলে ওপেন স্পেসগুলোকে রিস্টোর করা এবং ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে আমাদের এলাকা ভিত্তিক ইভাকুয়েশন স্পট হিসেবে আমাদের কিছু কিছু খেলার মাঠ, পার্ক তৈরি করা দরকার, যেটা ভূমিকম্পের সময় আমাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। ডোবা বা জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে শেষে তিনি এই তথ্য জানান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:10 তিনি নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান। এর আগে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগের দাবি জানান তিনি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে চলছে প্রার্থনা, সঙ্গে বিদায়ের সুর। কাল দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দুর্গা। হিন্দু শাস্ত্রমতে এবার দেবী এসেছেন গজে, যাবেন দোলায় চড়ে।
মোহাম্মদ ফারুক হোসেনের ক্যামেরায় আসমা আক্তার নূপুরের রিপোর্ট। কল্পারম্ভ বিহিত ও সন্ধি পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মহানবমী। বুধবার সকালে মহাস্নানের পর রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে এই পূজা হয়। নানা আচারের পর ভক্তরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন। হিন্দু শাস্ত্র মতে সাধারণত মহা অষ্টমীর শেষ এবং মহানবমী তিথির সংযুক্ত সময়ে সন্ধি পূজা হয়। এই সন্ধিক্ষণেই দেবী দুর্গার হাতে অসুর বধ হয়েছিল। শাস্ত্রমতে মহানবমীতেই দেবীর বন্দনায় সমাপ্তি, তাই ভক্তরা প্রার্থনা করতে থাকেন দেবীর উদ্দেশ্যে। যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। 108টি পদ্ম, আম কাঠ, ঘি দিয়ে করা হয় এই যজ্ঞ। আজকে আমরা সমস্ত দেবতার পূজা করেছি, একেবারে সব থেকে স্বর্গের যত দেবতারা আছেন মা সহ সকলকে নিয়ে পূজা করেছেন। তাই আমাদের আজকে 16 কলায় পূর্ণ পূজা, আমাদের আজকে 16 কলায় পূর্ণ শান্তি, আমাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি, আমাদের মর্তবাসীর জন্য সকলের জন্য একটা পূর্ণ মুক্তি। মহানবমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শত শত ভক্ত পুণ্যার্থীর ভিড়। জগতের শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। মা তুমি সবার ভিতরে আনন্দ দিয়ে যাও, সবাই যেন সারা বছর আনন্দে থাকতে পারে। আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে, সবাই যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, এটাই মা দুর্গার কাছে চাওয়া। প্রার্থনা করি যে মানুষ যেন সবাই ভালো থাকে আর আমি যেমন ভালো থাকি, যেমন পড়াশোনা ভালো করি। আজকে নবমীর দিনে আমাদের মধ্যে একটা বিদায়ের সুর বাজছে। মা চলে যাবেন আগামীকাল, মাকে বিসর্জন দিব, কিন্তু প্রতি বছর মা তো আমাদের মধ্যেই আসেন। আমরা যেন সবাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে যেন আমরা বসবাস করতে পারি, এটাই আমার মা দুর্গার কাছে প্রার্থনা। দেশে সব জায়গায় শান্তি বিরাজ করুক, এটাই প্রার্থনা করছি। সকাল 10:30টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিজিবির পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জানান, এবছর পূজা শুরুর পর থেকে এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী সমূহ কাজ করেছে এবং তার সুন্দর ফলও পেয়েছে। নির্বিঘ্নে সবাই বিভিন্ন স্থানে পূজা উৎসব পালন করতে পেরেছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মের অনুসারীরা। তাই মহানবমীতেই আনন্দের পাশাপাশি বিষাদের ছায়াও থাকে ভক্ত পুণ্যার্থীদের মাঝে। আর মাত্র একদিন পরেই দেবী দুর্গা ফিরে যাবেন মর্ত থেকে কৈলাসে। তাই মহানবমীতে চলছে দেবী দুর্গার কাছে প্রার্থনা। দেশ ও জগতের কল্যাণে দেবী ভক্তরা প্রার্থনা করছেন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা অভিমুখী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হাইরিস্ক জোনে ঢুকেছে। হামলার পাশাপাশি এই বহরে বাধা দিতে দখলদার ইসরায়েলের অপতৎপরতায় বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ওই বহরে আছেন। বুধবার সকালে গাজা উপকূল থেকে 150 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বহরে থাকা দুটি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পেছনে ইসরায়েলের কারসাজিকে দোষারোপ করেছেন বহরে থাকা স্বেচ্ছাসেবীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক। জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট শাখা। 45টি নৌযানের বহরে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম, ইউরোপিয়ান পার্লামেন্টের রিমা হাসান ও এমা ফোরেও আর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সহ অন্তত 497 জন রয়েছেন। বহরে থাকা মালয়েশিয়ার 34 জনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এদিকে নৌবহরটি গাজায় ভিড়তে দেওয়া হবে না উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে কমান্ডোরা। এর আগে এই নৌবহরে যাত্রাপথে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বিএনপি নেতা মির্জা আব্বাস, আমির খসরু ও সালাউদ্দিনের ছেলে সহ আরও 14 প্রার্থী নির্বাচন বয়কট। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে, তাদের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন ডক্টর জাহিদ। গণহত্যার নির্দেশদাতাদের বিচারের দাবি। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, এ পর্যন্ত 70 জনের মৃত্যু, সুনামি সতর্কতা, ঝুঁকিতে বাংলাদেশও। ভবন নির্মাণের সতর্ক সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। বিহিত পূজার মধ্য দিয়ে মহানবমী শুরু, ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। বিজয়া দশমীতে দেবীর বিসর্জন কাল।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।